আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সায়েন্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি 2026 ব্যাচের সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে ধারাবাহিক ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ এসএসসি 2026 ব্যাচের সিলেবাস অনুযায়ী এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ ছিল। পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ এটি ইতিমধ্যেই আমরা শেষ করেছি। আশা করি এই টপিকস থেকে কারো কোথাও কোনো সমস্যা নেই। তো পরবর্তী পরিচ্ছেদ 6 স্বরধ্বনি এই টপিক্সটি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি এই চ্যাপ্টারটি বা এই পরিচ্ছেদটি শুরু করা যাক। তো শুরু করার পূর্বে প্রথমে গতদিন আমরা যা জেনেছিলাম সেটা হচ্ছে ধ্বনির সংখ্যা ছিল মোট 37টি, যার মধ্যে স্বরধ্বনির সংখ্যা ছিল কয়টি? স্বরধ্বনির সংখ্যা ছিল মাত্র 7টি। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। আশা করি এটি সবারই ক্লিয়ার হয়েছে। তো স্বরধ্বনিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভাগ করা যায়। তো সেটা কীভাবে? জিভের উচ্চতা অনুযায়ী। জিভের উচ্চতা অনুযায়ী বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ জিভ কতটা উপরে উঠছে বা কতটা নিচে নামছে এর উপর ভিত্তি করে, অর্থাৎ জিভের যে উচ্চতা এটা অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা যায়। পরবর্তীতে জিভের অবস্থান অনুযায়ী, অর্থাৎ জিভ কোথায় অবস্থান করছে, সম্মুখ দিকে অর্থাৎ সামনের দিকে, পশ্চাৎ বা পিছনের দিকে বা মধ্যভাগে কোথায় অবস্থান করছে সেই হিসেবেই কিন্তু জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। তো ঠোঁটের উন্মুক্তি বলতে বোঝানো হচ্ছে ঠোঁট কতটুকু খোলা আছে বা কতটুকু বন্ধ অবস্থায় আছে বা কি মধ্যভাগে অবস্থান করছে এর উপর ভিত্তি করেও কি স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই স্বরধ্বনি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার সময় প্রথমেই আমাদের এই টপিক্সের পরপরই এই ছকটি আসে। এই ছকটি বুঝতে অনেকেরই অনেক সমস্যা হয় বা এই ছকটি অনেকেই বুঝতেই পারে না। তো আশা করি আজকের পর থেকে এই ছক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার আহ্বান জানাচ্ছি। প্রথমে জিভের উচ্চতা। জিভের উচ্চতা বলতে বোঝাচ্ছি যে এখানে মূলত বোঝানো হচ্ছে জিভ কতটা উপরে বা নিচে নামছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্বরধ্বনিকে ভাগ করা যায় কয় ভাগে? 4 ভাগে। সেটা হচ্ছে 1 উচ্চ স্বরধ্বনি, 2 উচ্চ মধ্য স্বরধ্বনি, 3 নিম্ন মধ্য স্বরধ্বনি, আর 4 হচ্ছে নিম্ন স্বরধ্বনি। তাহলে আমরা কী শিখলাম? জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? 4 প্রকার। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আরেকটা হচ্ছে জিভের অবস্থান। আমরা পূর্বেই বলেছিলাম যে জিভের অবস্থান দ্বারা বোঝানো হচ্ছে জিভ আসলে কোথায় অবস্থান করছে, সম্মুখ অর্থাৎ সামনের দিকে অবস্থান করছে, মধ্যভাগে অবস্থান করছে নাকি পশ্চাৎভাগে অবস্থান করছে। তাহলে জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ঠোঁটের উন্মুক্তি। এই ঠোঁটের উন্মুক্তি বলতে বোঝানো হয় ঠোঁট কতটুকু বা কী পরিমাণ খোলা আছে নাকি বন্ধ অবস্থায় আছে এর উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত আর হচ্ছে বিবৃত। তো সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত এগুলো দ্বারা আসলে কি বোঝানো হয় এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিন্তু কি সম্পূর্ণরূপে খুব ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি আমরা পালাম 4 প্রকার: উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উচ্চ স্বরধ্বনি কোনটা? উচ্চ স্বরধ্বনি উদাহরণ হচ্ছে 2টা। একটা হচ্ছে হ্রস্ব ই এবং হচ্ছে হ্রস্ব উ। হ্রস্ব ই এবং হচ্ছে হ্রস্ব উ, এই দুইটা আমাদের কি? এই দুইটা হচ্ছে আমাদের উচ্চ স্বরধ্বনি। হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুইটা আমাদের কি? উচ্চ স্বরধ্বনি। হ্রস্ব ই এবং হ্রস্ব উ এটা আমাদের কি? উচ্চ স্বরধ্বনি। তো আচ্ছা, উচ্চ স্বরধ্বনি। তাহলে আমরা যদি হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুইটা যদি উচ্চারণ করি, তো আমরা যদি কল্পনা করি যে জিভের উচ্চতা এই ক্ষেত্রে কী ভূমিকা রাখছে, আমরা দেখব যে হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুইটা
ধ্বনি উচ্চারণের সময় জীবের উচ্চতা মূলত উপরের দিকে অবস্থান করছে। জীব মূলত কোন দিকে অবস্থান করছে? উপরের দিকে অবস্থান করছে। এই কারণেই মূলত হচ্ছে রস্বই এবং রস্যউকে উচ্চ স্বরধ্বনির অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে পরবর্তীতে উচ্চ মধ্য স্বরধ্বনি এর উদাহরণটা আমরা যদি ক্লিয়ার করি তাহলে সেটা হচ্ছে এ এবং হচ্ছে ও। এ এবং হচ্ছে ও, এই দুইটা হচ্ছে আমাদের উচ্চ মধ্য স্বরধ্বনি। তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনি কয়টা? দুইটা, এটা হচ্ছে এ আরটা হচ্ছে ও। তো এই সময় জিভের যে উচ্চতা সেটা মূলত এ এবং ও। এই সময় জিভের যে উচ্চতা সেটা হচ্ছে উচ্চ মধ্যভাগে অবস্থান করে। জিভটা মূলত কি উচ্চ মধ্যভাগে যদি অবস্থান করে সেক্ষেত্রে আমরা এ আর ও এই দুইটা ধ্বনি পাই। আর নিম্ন মধ্য স্বরধ্বনি মানে জিভ নিচের দিকে, মানে নিম্ন মধ্যভাগ থেকে সামান্য নিচের দিকে যদি অবস্থান করে, মধ্যভাগ থেকে সামান্য নিচের দিকে যদি অবস্থান করে তাহলে আমরা কি নিম্ন মধ্য স্বরধ্বনি পাই। তো নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ কয়টা? দুইটা, এটা হচ্ছে এ এবং হচ্ছে অ। অপরদিকে নিম্ন স্বরধ্বনি মানে জীব সবচেয়ে নিচের দিকে অবস্থান করে এই আ উচ্চারণের সময়। আমরা যদি কল্পনা করি আ উচ্চারণ করি তাহলে এটা কল্পনার বিষয়, এটা যে একেবারে যে ওইভাবে যে করা যাবে ওইভাবে বিষয়টা ওই রকম না। তো তাহলে আমরা বুঝতে পারছি যে নিম্ন স্বরধ্বনি আ উচ্চারণ করার সময় আপনারা খেয়াল করবেন যে অবশ্যই জীবটা কি অনেক নিচের দিকে অবস্থান করে। এবার আমরা যাব, তাহলে আমরা শিখলাম এই পর্যন্ত যতটুকু শিখলাম সেটা হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে 4 প্রকার: উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। আর উচ্চ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে রস্বই, রস্যউ। উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে এ এবং ও। নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে এ, অ। আর নিম্ন স্বরধ্বনির উদাহরণ হচ্ছে আ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কিন্তু আবার কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। তো সম্মুখ স্বরধ্বনি কোনগুলা? সম্মুখ স্বরধ্বনি মূলত হচ্ছে রস্বই, এ এবং এ। এই তিনটা উচ্চারণের সময় জিভ সম্মুখ দিকে বা সামনের দিকে অবস্থান করে। এ কারণেই রস্বই, এ এবং একে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। এটা কি অনুযায়ী? জিভের অবস্থান অনুযায়ী। এরপরেই আছে মধ্য স্বরধ্বনি। তো জিভের অবস্থানটা মূলত মধ্যভাগে অবস্থান করে, আর সেটা হচ্ছে আ। শুধুমাত্র কয়টা? একটা, আ। তো মধ্য স্বরধ্বনির উদাহরণ শুধুমাত্র আমরা পাচ্ছি আ। আর পশ্চাৎ স্বরধ্বনি এর উদাহরণ আমরা পাচ্ছি রস্বই, ও, অ এবং আ, অর্থাৎ অ, আ, ও আর রস্যউ। এই 4টি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনির অন্তর্ভুক্ত। আচ্ছা, পশ্চাৎ বলতে বোঝানো হচ্ছে জিভের যে অবস্থান সেটা হচ্ছে পিছনের দিকে অবস্থান করছে, এবং এই কারণে মূলত হচ্ছে এটা এইগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হচ্ছে। এবার আসি আমরা ঠোঁটের উন্মুক্তি। এই ঠোঁটের উন্মুক্তি বলতে বোঝানো হয় ঠোঁট কী পরিমাণ খোলা বা বন্ধ অবস্থায় আছে এর উপর ভিত্তি করে। এটা ছিল কয় প্রকার? এটা ছিল হচ্ছে 4 প্রকার। তো সংবৃত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংবৃত বলতে কি বোঝানো হয় আগে আমাদের এটা কিন্তু জানা উচিত। সংবৃত বলতে বোঝানো হয় ঠোঁট সবচেয়ে যখন কম খোলে, ঠোঁট সবচেয়ে যখন কী খোলে? কম খোলে, তখন সেটাকে আমরা বলতে পারি সংবৃত। ঠোঁট সবচেয়ে যখন কম পরিমাণ খোলে তখন সেটাকে আমরা কি বলতে পারি? সংবৃত। আর এই সংবৃতের উদাহরণ কয়টা? 2টা, একটা হচ্ছে রস্বই আর একটা হচ্ছে রস্যউ। রস্বই, রস্যউ এই দুটো উচ্চারণ করার সময় আমরা যদি কল্পনা করি ঠোঁটের যে আকৃতি এটা সবচেয়ে কম পরিমাণ খোলে। এর পরবর্তীতে আছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। তো অর্ধ সংবৃত বলতে বোঝানো হয় সংবৃতের চেয়ে ঠোঁটের পরিমাণটা সামান্য বেশি পরিমাণ খোলে, অর্থাৎ ঠোঁটের যে পরিমাণ সেটা সংবৃতের চেয়ে সামান্য বেশি পরিমাণে খোলে, সংবৃতের চেয়ে সবচেয়ে বেশি পরিমাণ খোলে। সংবৃতে ঠোঁটের যে উন্মুক্তি সেটা হয় সবচেয়ে কম, আর অর্ধ সংবৃতে ঠোঁটের যে উন্মুক্তি সেটা সংবৃতের চেয়ে একটু কী হয়? বেশি হয়। আর অর্ধ সংবৃতের উদাহরণ কয়টা? 2টা, সেটা হচ্ছে এ এবং হচ্ছে ও। এ এবং হচ্ছে ও, অর্ধ সংবৃত। তো এর পরবর্তীতে আছে অর্ধবিবৃত। এই বিবৃত বলতে বোঝানো হয় ঠোঁট মাঝামাঝি যখন অবস্থান করে, মানে ঠোঁটের উন্মুক্তিটা যখন মাঝামাঝি পরিমাণের হয়ে থাকে, ঠোঁটের উন্মুক্তিটা যখন মাঝামাঝি পরিমাণে হয়ে থাকে তখন সেটাকে আমরা বলতে পারি অর্ধবিবৃত। অর্ধবিবৃত। আর এটার উদাহরণ হচ্ছে এ এবং হচ্ছে অ। এ এবং হচ্ছে অ। আর পরবর্তীতে আছে বিবৃত, মানে ঠোঁট সবচেয়ে যখন বেশি পরিমাণ খোলে, ঠোঁট সবচেয়ে যখন বেশি পরিমাণ খোলে তখন আমরা কি বলতে পারি? বিবৃত। সেটাকে আমরা কি বলতে পারি? বিবৃত।
আর বিবৃতের উদাহরণ শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছকটি আবারও আরেকবার সামারি করি। তো এখান থেকে আমরা জানতে পারছি যে স্বরধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। তো জীবের উচ্চতা অনুযায়ী যদি আমরা স্বরধ্বনিকে ভাগ করি, তাহলে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে 4 প্রকার: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন স্বরধ্বনি। এবং উচ্চ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে হ্রস্ব ই এবং হ্রস্ব উ। উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে এ এবং ও। নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে এ এবং অ। আর নিম্ন স্বরধ্বনির উদাহরণ হচ্ছে আ। পরবর্তীতে জীবের অবস্থান অনুযায়ী যদি স্বরধ্বনিকে ভাগ করা হয়, তাহলে সেটাও আবার 3 প্রকার। সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে 3টা: হ্রস্ব ই, এ এবং এ। মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে আ। পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হচ্ছে হ্রস্ব উ, ও এবং অ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে স্বরধ্বনিকে যদি ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী ভাগ করা হয়, তাহলে সেটাকেও 4 ভাগে ভাগ করা যায়: একটা সংবৃত, অর্ধসংবৃত এবং অর্ধবিবৃত, বিবৃত। সংবৃত, ঠোঁটের পরিমাণ যখন সবচেয়ে কম পরিমাণ খোলে, তখন সেটাকে আমরা বলি সংবৃত। আর এই সংবৃতের উদাহরণ হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ। অর্ধসংবৃত, যখন ঠোঁটের উন্মুক্তিটা সংবৃতের চেয়ে সামান্য বেশি পরিমাণ হয়, তখন সেটাকে আমরা বলি অর্ধসংবৃত। আর এর উদাহরণ হচ্ছে এ এবং ও। অর্ধবিবৃত বলতে বোঝানো হয় ঠোঁট যখন মাঝামাঝি অবস্থানে থাকে, মানে খোলার পর মাঝামাঝি অবস্থানে থাকে, সেটাকে আমরা বলি অর্ধবিবৃত। আর এটার উদাহরণ হচ্ছে এ এবং অ। আর পরবর্তীতে যদি বিবৃত, বিবৃত বলতে বোঝানো হয় ঠোঁটের পরিমাণটা সবচেয়ে বেশি পরিমাণ খোলে, এটাকে আমরা কি বলি? বিবৃত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছকটি আশা করি সকলের ক্লিয়ার। আর এই ছকের ভেতর থেকে প্রতি বোর্ড পরীক্ষাতেই প্রায় একটি করে প্রশ্ন এসেই থাকে, এরকমই দেখা যায়। তো এই ছকটি একটু ভালো করে যদি বুঝে পড়া যায়, আশা করি খুব একটা কঠিন লাগার কথা না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে এই ছকের ব্যাখ্যা আসলে নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমরা এটা শুধুমাত্র, যেহেতু আমরা ছকটা বুঝে ফেলেছি, তো এবার আমরা যদি শুধুমাত্র এটা সামারি করে পড়ে যাই, তাহলে কি এটা হয়ে যাবে। তো উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনি 4 প্রকার। সেটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, উদাহরণ দেওয়া আছে: উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। এটা আমরা সবগুলো আগেই পড়ে এসেছি। তার পরবর্তীতে রয়েছে সম্মুখ পশ্চাৎ। সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। অর্থাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি ছিল 3 প্রকার। এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, আরটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এই তিনটাই ছিল আমাদের মূলত হচ্ছে জীবের এই অবস্থান অনুযায়ী স্বরধ্বনি যে প্রকারভেদ, সেটা। স্বরধ্বনির উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ অবস্থায় আসে বা কী পরিমাণ উন্মুক্ত হয়, এর উপর ভিত্তিতে ছিল স্বরধ্বনি কয় প্রকার? 4 প্রকার। সেটা হচ্ছে সংবৃত। সংবৃত বলতে বোঝানো হয় ঠোঁট সবচেয়ে বেশি পরিমাণ খোলে। অর্ধসংবৃত বলতে বোঝানো হয় সংবৃতের চেয়ে সংবৃত বলতে বোঝানো হয় ঠোঁট সবচেয়ে কম পরিমাণ খোলে। আর অর্ধসংবৃত বলতে বোঝানো হয় সংবৃতের চেয়ে একটু বেশি পরিমাণ খোলে। আর অর্ধবিবৃত ঠোঁটটা মাঝামাঝি অবস্থান করে। আর বিবৃত বলতে বোঝানো হয় ঠোঁট সবচেয়ে বেশি পরিমাণ যখন খোলে। তো এগুলো আমরা উচ্চারণ করবার প্র্যাকটিস করব, যে হ্রস্ব ই, হ্রস্ব উ, এগুলো উচ্চারণের সময় একটু কল্পনা করব যে হ্রস্ব ই, হ্রস্ব উ উচ্চারণ করার সময় ঠোঁটের পরিমাণটা সবচেয়ে কম পরিমাণ খুলছে। তারপরে এ ও, এটা অর্ধ সংবৃত, অর্থাৎ সংবৃতের চেয়ে একটু বেশি পরিমাণ খুলছে। তারপরে এ যদি উচ্চারণ করি, হচ্ছে সংবৃত অর্ধ সংবৃতের চেয়েও কি বেশি পরিমাণ যখন ঠোঁটটা খোলে, সেটাকে আমরা বলবো অর্ধ বিবৃত। তো এ অ এগুলো উচ্চারণ করে করে আমরা দেখব যে ঠোঁটের পরিমাণটা আসলে কীভাবে হচ্ছে, ঠোঁটের উন্মুক্তিটা আসলে কিভাবে হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে সংবৃত, কিভাবে অর্ধসংবৃত, কিভাবে অর্ধবিবৃত, কিভাবে বিবৃত হচ্ছে, এগুলো আমরা উচ্চারণ করব। আর কল্পনার মাধ্যমে এটা আইডেন্টিফাই করার কি চেষ্টা করব। তো সবচেয়ে বেশি বড় ব্যাপারটা হচ্ছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কল্পনা বা ইমাজিনেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারের দিক থেকে আমরা নজরে রেখে সামনের দিকে এগোবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারের টপিক্সে রয়েছে হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি। তো আমরা জানি যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধুমাত্র মুখ দিয়ে বের হয়ে আসে। বায়ু শুধুমাত্র কি মুখ দিয়ে বের হয়ে আসে। আর মুখ দিয়ে বের হয়ে আসার সময় কোমল তালু স্বাভাবিক অবস্থা থেকে, কোমল তালু। তো কোমল তালু, তারপরে হচ্ছে কঠিন তালু, তারপরে আলজিহবা, উভুলা, এইগুলো সম্পর্কে হালকা পাতলা আমাদের বিস্তারিত জানলে এই টপিক্সটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো কঠিন তালু বলতে বোঝানো হয় উপরের যে দাঁতের পাটি থাকে আমাদের, এর উপরের অংশ অবস্থান করে কঠিন তালু।
উপরের দাঁতের পাটির উপরের অংশে অবস্থান করে কি কঠিন তালু। আর কোমল তালুটা মূলত হচ্ছে কঠিন তালুর অবস্থা করে। আমরা যদি হা করি, মুখটা হা করি, তাহলে পিছনে যে নরম অংশটা দেখতে পাই আমরা, ঠিক আছে, পিছনের যে নরম অংশ, অর্থাৎ উপরের অংশ তো কঠিন তালু, ওইটা একটু শক্ত, উপরের দাঁতের পাটির উপরের অংশটা মূলত শক্ত থাকে, আর তার উপরে নরম একটা ভাগ থাকে, ওইটাকে মূলত কোমল তালু বলা হয়, কোমল তালু বলা হয়। আর কোমল তালুর একেবারেই শেষের দিকে, কঠিন তালু কোমল তালুর একেবারেই শেষের দিকে আল জিহবা বা উভুলা, মানে ছোট্ট একটা যে জিনিসটা ঝুলে থাকে সেটার নাম মূলত আলজিহবা বা উভুলা। আর এটি কোমল তালু, কঠিন তালু, এবং কঠিন তালু, পরবর্তীতে কোমল তালু, এবং তারপরেই মূলত হচ্ছে উভুলা বা আলজিহবা একদম শেষ প্রান্তে অবস্থান করে। তো আশা করি কোমল তালু বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো অনুনাসিক স্বরধ্বনি মূলত বোঝানো হয় যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে যখন বের হয়ে আসে সেটাকে আমরা বলি স্বরধ্বনি। আর কোমল তালু এই সময় স্বাভাবিক অবস্থায় থাকে। আর কোমল তালু যখন নিচে নেমে আসে, খানিকটা নিচে নেমে আসে, আর সেই সময় বায়ু কি নাক দিয়ে বের হয়, নাক দিয়েও কি বের হয়, মানে কোমল তালু খানিকটা যখন নিচে নেমে আসে সেই সময় বায়ুটা কি নাক দিয়েও কিছুটা সামান্য বের হয়, আর তখন সেই ধ্বনিগুলোর উচ্চারণটা হয়ে যায় অনুনাসিকের মতো। তাহলে অনুনাসিক তখনই হবে যখন বায়ু নাক দিয়ে বের হবে। এটা হচ্ছে আমাদের কি মূল বিষয়। তো স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে স্বরধ্বনির এই বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু এটি ব্যবহার করা হয়। তো মৌলিক স্বরধ্বনি আমাদের মৌলিক স্বরধ্বনি 7টা: অ, আ, ই, উ, এ, ও, এ। আর এইগুলোর উপরে যখন চন্দ্রবিন্দু থাকবে তখন সেগুলোকে আমরা বলবো কি অনুনাসিক স্বরধ্বনি। পরবর্তীতে রয়েছে অর্ধস্বরধ্বনি। এই অর্ধস্বরধ্বনি জানতে হলে এখন দেখো, মানে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে বলা হয় কি অর্ধস্বরধ্বনি। যখন কোনো স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হবে না তখন সেটাকে আমরা বলবো অর্ধস্বরধ্বনি। আর বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মাত্র 4টি। কয়টি? 4টি। সেটা হচ্ছে ই, উ, এ এবং ও। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি? 4টি। ই, উ, এ এবং হচ্ছে ও। এই 4টিকে বলা হয় অর্ধস্বরধ্বনি। যেমন আমরা এখানে রয়েছে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবে দীর্ঘ করা যায় না। যেরকম চাই, তো চাই যদি আমরা উচ্চারণ করি তো এখানে কিন্তু 2টা স্বরধ্বনি আছে, কারণ চাই তার মানে চ যোগ আ যোগ রস্বই, চ যোগ আ যোগ রস্বই, এখানে কিন্তু আমরা পাচ্ছি চাই, অর্থাৎ চ যোগ আ যোগ রস্বই, চ যোগ আ যোগ রস্বই, এটা মিলে তৈরি হয় মূলত হচ্ছে চাই। তাহলে এখানে আমরা 2টা স্বরধ্বনি পাচ্ছি। কয়টা? 2টা। একটা হচ্ছে আ, আরটা হচ্ছে ই। তো আ কিন্তু পূর্ণ স্বরধ্বনি, কারণ চাই, তো চাই এটা যদি উচ্চারণ করি চা বলে আমরা কিন্তু টান দিতে পারবো, অর্থাৎ টেনে কি দীর্ঘ করতে পারবো। আর স্বরধ্বনিগুলোকে আমরা জানি যে টেনে কি করা যায়, দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিগুলোকে কোনোভাবেই টেনে দীর্ঘায়িত করা যায় না। আমরা চাই বলে কিন্তু আমরা টেনে দীর্ঘায়িত করতে পারবো না, আমাদের কিন্তু এটা কষ্ট হবে। আর যদি চা বলে আমরা টানি তো কিন্তু টানা যাবে, যেমন চা, এটা কিন্তু সহজে কিন্তু টেনে কি দীর্ঘায়িত করা যায়, কিন্তু চাই বলে আমরা টেনে দীর্ঘায়িত করতে পারবো না, এটা আমাদের কষ্ট হবে। অর্থাৎ এতটুকু বুঝলাম যে স্বরধ্বনিকে উচ্চারণ করার সময় টেনে দীর্ঘায়িত করা যায়, আর অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘায়িত করা যায় না। আর চাইকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে চ যোগ আ যোগ আই রস্বই, এই 3টে মিলেই আমরা কি চাই পাই। তার মানে এখানে 2টা স্বরধ্বনি পাচ্ছি, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আ, আরটা হচ্ছে অর্ধস্বরধ্বনি রস্বই। আশা করি এটা ক্লিয়ার। পরবর্তীতে লাউ আছে, এই পরবর্তীতে রয়েছে হচ্ছে লাউ, তো পরবর্তীতে রয়েছে কি রয়েছে, তো কাজ করছে না কেন, তো যাই হোক এমন হচ্ছেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে এখানে আছে কি লাউ। তো লাউ শব্দটিও যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা কি পাবো, ল যোগ আ যোগ রস্বউ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, লাউ। তার মানে এখানে আমরা একটা পূর্ণ স্বরধ্বনি আ পাচ্ছি আর একটা অর্ধ স্বরধ্বনি উ পাচ্ছি।
লাউ, লা যেভাবে টানা যাবে টেনে দীর্ঘায়িত করার কারণেই মূলত আ হচ্ছে আমাদের পূর্ণস্বরধ্বনি। আর লাউ, লাউ বলে আমরা টানতে পারবো না, এই কারণেই হ্রস্ব মূলত হচ্ছে আমাদের কি অর্ধস্বরধ্বনি। তো একটা পূর্ণস্বরধ্বনি আর একটা কি অর্ধস্বরধ্বনি। তাহলে আশা করি পূর্ণস্বরধ্বনি আর অর্ধস্বরধ্বনি যে টপিকস, আশা করি এটি সকলের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। পূর্ণস্বরধ্বনি এবং অর্ধস্বরধ্বনি যে বিষয়টা সেটা আশা করি সকলের কি ক্লিয়ার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিস্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি। তো দ্বিস্বরধ্বনি মূলত কি? দ্বিস্বরধ্বনি মূলত একটা পূর্ণস্বরধ্বনি আর একটা অর্ধস্বরধ্বনি একত্রে মিলেই মূলত হচ্ছে দ্বিস্বরধ্বনি কি হয়, তৈরি হয়। তাহলে আমরা কি বলতে পারি? পূর্ণস্বরধ্বনি প্লাস অর্ধস্বরধ্বনি, পূর্ণস্বরধ্বনি প্লাস অর্ধস্বরধ্বনি মিলেই তৈরি হয় দ্বিস্বরধ্বনি। তো আমরা এই ব্যাখ্যাগুলো যদি পড়ি আশা করি সবার সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। যেমন এখানে আছে তাই, তাইকে যদি আমরা ভাঙি তো আমরা কি পাবো? ত। তাইকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? ত যোগ আ যোগ রস্বই। এগুলো সবগুলো ভেঙে ভেঙে দেখাবো না, শুধুমাত্র দুই একটা বুঝলেই কি সম্পূর্ণরূপে বোঝা যাবে। তাহলে তাইকে যদি আমরা ভাঙি তো আমরা পাচ্ছি ত যোগ আ যোগ রস্বই। দেখো তর সাথে যে আটা যুক্ত আছে এই আকে কিন্তু আমরা টেনে দীর্ঘায়িত করতে পারবো। তার মানে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি। তাহলে প্রথমে বসবে পূর্ণ স্বরধ্বনি আর পরবর্তীতে এই যে তাই রস্ব ই রয়েছে, কি রয়েছে? রস্ব ই রয়েছে। তো এই রস্বইটা মূলত আমাদের কি? রস্বইটা মূলত আছে আমাদের অর্ধস্বরধ্বনি। তাই, তারপর আছে নাই, তারপরে ন যোগ আ যোগ রস্বই, তার মানে এখানে আ পাচ্ছি আর রস্বই পাচ্ছি। আটা আমাদের পূর্ণ স্বরধ্বনি আর রস্বইটা কী স্বরধ্বনি? অর্ধস্বরধ্বনি। পরবর্তীতে এই যে সেই, তারপরে হচ্ছে সেইকে যদি আমরা ভাঙি সে প্লাস সে বলে আমরা টানতে পারবো। তার মানে এখানে এটা মূলত অনেকেই মনে করতে পারে যে এ তো অর্ধস্বরধ্বনিও হতে পারে, ঠিক আছে? অনেকে এটা মনে করতে পারে যে এ তো আমরা অর্ধস্বরধ্বনিতেও পড়েছি, তাহলে সেইকে যদি আমরা ভাঙি তার মানে দৈন্ত, এখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে সেইকে যদি আমরা ভাঙি কি কি পাচ্ছি মূলত? তো একটা পাচ্ছি দন্ত স, তারপরে পাচ্ছি এ, তারপরে পাচ্ছি কি রস্ব ই। তার মানে এখানে কয়টা জিনিস পাচ্ছি? তিনটা, দন্ত স, এ এবং রস্বই। এখন প্রশ্ন করতে পারে এও তো আমরা পড়লাম আছে অর্ধস্বরধ্বনি চারটি, রস্বই, রস্বই, এ এবং ও, আবার এখানে রস্বই দুইটাই তো অর্ধস্বরধ্বনি। কিন্তু না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বরধ্বনির ক্ষেত্রে পড়েছি কি যে স্বরধ্বনিকে টেনে দীর্ঘায়িত করা যাবে আর অর্ধস্বরধ্বনিকে টেনে দীর্ঘায়িত করা যায় না। দেখো সে যদি আমরা উচ্চারণ করি সে দন্ত স যোগ এ, তার মানে সে আমরা টেনে দীর্ঘায়িত করে দেবো। এখানে ব্যবহারের ভিত্তিতে এটা মূলত হচ্ছে আমাদের এখানে পূর্ণ স্বরধ্বনি হিসেবে কাজ করছে আর রস্বইটা অর্ধস্বরধ্বনি হিসেবে কাজ করছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে একটা পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধস্বরধ্বনি মিলেই কী তৈরি হয়? দ্বিস্বরধ্বনি। আর অবশ্যই এক্ষেত্রে পূর্ণ স্বরধ্বনিটা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই বসবে আর অর্ধস্বরধ্বনিটা হচ্ছে শেষের দিকেই কি বসবে। আশা করি পরবর্তীতে যাও, খাই, দুই, নয়, মৌ, আছে কই, এগুলো যদি আমরা লিখে লিখে প্র্যাকটিস করি, ভেঙে ভেঙে প্র্যাকটিস করি, কেউ, তার মানে ক যোগ এ যোগ রস্যু, তো এ থাকছে আর রস্যু থাকছে, তার মানে কে, এখানে এ হচ্ছে আমাদের পূর্ণস্বরধ্বনি আর রস্যু হচ্ছে আমাদের কি অর্ধস্বরধ্বনি। আশা করি পূর্ণস্বরধ্বনি এবং অর্ধস্বরধ্বনি মিলেই যে দ্বিস্বরধ্বনি তৈরি হয় এই টপিক্সটা সকলের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। বাংলা বর্ণমালায় দুটি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত রয়েছে, দুটো দ্বিস্বরধ্বনির জন্য। তাহলে বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনি রয়েছে, সেটা হচ্ছে ওই এবং হচ্ছে ও। কারণ ওইকে যদি আমরা ভাঙি কি পাবো? ওইকে যদি আমরা ভাঙি ওইকে যদি আমরা ভাঙি কী পাবো? ওই, তার মানে ও যোগ রস্বই ওই, অথবা ও যোগ রস্বই ওই, অথবা আমরা কি বলতে পারি? অথবা আমরা বলতে পারি ওই অযোগ রস্বই আচ্ছা এগুলো লেখা যাচ্ছে না, ফোনে এইভাবে লেখা একটু ঝামেলা, ঠিক আছে? হাত দিয়ে লেখা অত্যন্ত ঝামেলা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা ক্লিয়ার। ওইকে যদি আমরা ভাঙি ও যোগ রস্বই পাবো অথবা অযোগ রস্বই। অর্থাৎ বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনি। এখানে দেখো ও যোগ রস্বই যদি বলি, ও একটা স্বরধ্বনি আর রস্বই একটা স্বরধ্বনি, তার মানে দুইটা স্বরধ্বনি মিলে তৈরি হয়েছে কি? দ্বিস্বরধ্বনি। অ একটা স্বরধ্বনি, রস্বই একটা স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনি মিলে কি তৈরি হয়েছে? দ্বিস্বরধ্বনি। তার মানে ওই কিন্তু
দ্বি স্বরধ্বনির অন্তর্ভুক্ত। আবার কে বিশ্লেষণ করলেও কিন্তু আমরা কি এমনটা পাবো, এখানেও লেখা আছে যে ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও আর একটি অর্ধ স্বরধ্বনি রস্য ঐ। এই যে ও এর মধ্যে এটা রয়েছে। তারপরে এখানে এটাও লেখা আছে যে ওই এর মধ্যে কি রয়েছে, দুটি স্বরধ্বনি আছে, একটি হচ্ছে পূর্ণ স্বরধ্বনি ও আরটা হচ্ছে রস্যই। তবে অযোগ রস্যই এটাও কিন্তু হয়ে থাকে। এটা আমরা ক্লিয়ার করব। আশা করি এই টপিকসটি ক্লিয়ার সকলের, দ্বিস্বরধ্বনিটি। তাহলে বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ আছে, একটা হচ্ছে আরটা হচ্ছে ও। তার মানে ওইকে ভাঙলে আমরা দুইটা স্বরধ্বনি পাচ্ছি, একটা পূর্ণ স্বরধ্বনি হচ্ছে ও আর একটা অর্ধস্বরধ্বনি হচ্ছে রস্যই। আবার এই কে যদি আমরা ভাঙি একটা পূর্ণ স্বরধ্বনি পাবো ও আর একটা অর্ধস্বরধ্বনি পাবো রস্য। এই জন্য এই আছে এবং কে কী বলা হয়, দ্বিস্বরধ্বনি বলা হয়। আশা করি এই টপিকসটি ক্লিয়ার। এখন আমাদের অনুশীলনের প্রশ্ন সলভ করব, এরপরে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? আচ্ছা, উচ্চারণের সময় জীবের কোন অবস্থানে উচ্চতা অনুযায়ী ভাগ করা হয়? আমরা দেখলাম যে জীব কতটা উপরে ওঠে বা নিচে নামে এর উপর ভিত্তি করে স্বরধ্বনিকে ভাগ করা হয়। অবশ্যই সম্মুখ জীব যদি সামনের দিকে অবস্থান করা হয় সেটাকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। পেছনের দিকে অবস্থান করলে জীবের অবস্থানটা যদি পিছনের দিকে হয় তাহলে সেটাকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়। অর্থাৎ এটা সবগুলোই কি সঠিক। রস্য উ উচ্চারণের সময় জীবের অবস্থান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রস্য উ যখন আমরা উচ্চারণ করছিলাম, রস্য উ যখন আমরা উচ্চারণ করলাম তখন আমাদের কি কি হচ্ছিল দেখো। রস্য উ যখন উচ্চারণ করছিলাম, তো এখানে যদি আমরা পাই এটা পশ্চাৎ দিকে, মানে জীবের অবস্থান অনুযায়ী এটা পশ্চাৎ স্বরধ্বনি, আর জীবের উচ্চতা অনুযায়ী এটা কি উচ্চ স্বরধ্বনি। তার আমরা এটা বলতে পারি যে রস্য মূলত হচ্ছে উচ্চ আর পশ্চাৎ, তার মানে উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। কি বলতে পারি আমরা? উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি, উচ্চ পশ্চাৎ উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি, এটা হলো। তারপরে উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়? বিবৃত, কারণ এটা সবচেয়ে উচ্চারণের সময় ঠোঁটের যে উন্মুক্তি এটা সবচেয়ে বেশি পরিমাণ হয়, এজন্য এটা মূলত হচ্ছে কি বিবৃত উচ্চারণ হবে। জীবের সম্মুখ বা পশ্চাৎ অনুযায়ী অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জীবের সম্মুখ বা পশ্চাৎ এটা 3 প্রকার, এটা পড়ে আসলাম। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, 2 হচ্ছে মধ্য স্বরধ্বনি, 3 হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, এই 3 ভাগে। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে? অনুনাসিকতা, পড়ে আসলাম। অনুনাসিকতা, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, পুরোপুরি উচ্চারিত যখন না হবে তখন সেটাকে বলা হয় কি অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি মিলে হয় দ্বিস্বরধ্বনি। সহজ প্রশ্ন। পূর্ণ স্বরধ্বনি আর অর্ধস্বরধ্বনি মিলে কি তৈরি হবে? দ্বিস্বরধ্বনি। লাউ, তার মানে যোগ রস্য উ। লাউ শব্দের উচ্চারণে ল যোগ আ যোগ রস্য লাউ। তাহলে এখানে একটা পাচ্ছি পাচ্ছি আমরা পূর্ণ স্বরধ্বনি, আর রস্য পাচ্ছি আমরা অর্ধস্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি প্লাস অর্ধস্বরধ্বনি মিলে তৈরি হয়েছে দ্বিস্বরধ্বনি। তো লাউ হচ্ছে আমাদের দ্বিস্বরধ্বনির উদাহরণ। তারপরে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই টপিকসটি আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে তাহলে সকলকেই ক্লাসটি শেয়ার করার অনুরোধ থাকবে এবং সবাইকে ক্লাসটি সম্পূর্ণরূপে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।